ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। নিশ্চয়ই ভালো আছেন আমার শ্রোতা বন্ধুরা। এখন পড়ছি সমরেশ মজুমদারের জনপ্রিয় এবং কালজয়ী উপন্যাস সাতকাহনের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। সঙ্গেই থাকবেন। সকাল 9টায় জলখাবার খেয়ে ধুতি আর পুরো হাতা শার্ট পরে নিলেন অমরনাথ। এই সময় তার খুব আরাম লাগে। একজোড়া বিদ্যাসাগরী চটি আছে তার। 3 বছর অন্তর কলকাতায় বেড়াতে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে আনেন। সপ্তাহে 6 দিন তো কেটস আর হাফ প্যান্ট পরে কাটাতে হয় চায়ের বাগানে। সন্ধ্যের পরে তাসের আড্ডায় যাওয়ার সময় ফুল প্যান্ট পরেন। রবিবার একটু বাঙালি সেজে বের হলে মনটাও অন্যরকম লাগে। চিরকালই ব্যাকব্রাশ করেন অমরনাথ। আয়নাটা বেলজিয়ামে তৈরি। 20 বছর আগে রবার্ট সাহেবের বউ তাকে উপহার দিয়েছিলেন দেশে ফিরে যাওয়ার সময়। নিজেকে দেখলেন অমরনাথ। 44 বছর বয়সেই শরীর ভারী হয়েছে, জুলফি পেকেছে, দ্বিতীয় চিবুকও স্পষ্ট। ইন্টারমিডিয়েট পাশ করে মামার এক বন্ধুর কাঠের ব্যবসায় চাকরি নিয়ে গেদে থেকে তিনি এসেছিলেন উত্তর বাংলায়। মাতুলালয়ে যারা মানুষ হয় তাদের নাকি স্বাবলম্বী হতে হয় তাড়াতাড়ি। সেই কাঠের ব্যবসায় এসে রবার্ট সাহেবের সঙ্গে তার আলাপ। তিনিই নিয়ে এলেন চা বাগানের চাকরিতে। 24 বছর হয়ে গেল সময়টা। 3খানা পেল্লাই সাইজের ঘর, উঠোনের গায়ে আরেকটি ঘর, ওপাশে রান্নাঘর, দুপাশে আম কাঁঠালের গাছ, শাকসবজি নিয়ে অমরনাথের এই কোয়ার্টার্স। উঠোনে নেমে অমরনাথ মনোরম দর্শন পেলেন। উঠোনে মোড়া পেতে বসে আছেন উনি চুপচাপ। রান্নাঘরে বাচ্চাদের কলরব, সম্ভবত জল খাবার খাওয়া হচ্ছে। অমরনাথ মায়ের সামনে এসে জিজ্ঞেস করলেন, বলো কি আনতে হবে? মনোরমা বললেন, কি আর আনবি, সেই তো থোরবড়ি। তাছাড়া আজ যেরকম হয়ে আছে আকাশ, তাতে ভালো করে বাজার বসবে বলে তো মনেও হয় না। একদম সাদা থান পরেন মনোরমা। একবার অঞ্জলির বাপের বাড়ি থেকে নরুন পাড় ধুতি দিয়েছিল, উনি পরেননি। অমরনাথ জিজ্ঞেস করলেন, কাঁকরোল আনবো? গত হাটে খুব ছোট দেখেছিলাম, আজ মনে হয় বড় পাওয়া যাবে। কাঁকরোল তো বাড়িতেই রয়েছে, তবে ওই বীজওয়ালা বেগুন আনিস না রে, নতুন আলু উঠেছে কিনা দেখিস। একবেলা তো রান্না করি, বেশি বাজারের কি দরকার। আর হ্যাঁ, সেরখানিক কালো ননিয়া চাল আনিস তো আজ। মনোরমা বললেন। মাথা নেড়ে রান্নাঘরের সামনে গেলেন অমরনাথ। বললেন, হাটে যাচ্ছি, কি কি আনতে হবে? রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো, বুধুয়াকে বলে দিয়েছি। সে কোথায়? অমরনাথ গলা তুললেন, বুধুয়া, এই বুধুয়া। গোয়ালঘরের দিক থেকে কালো মদেশিয়া ছেলেটা দৌড়ে এলো। অমরনাথ বললেন, নে ব্যাগ ট্যাগ নিয়ে চল। পকেট থেকে নস্যি বের করতে গিয়ে সামলে নিলেন তিনি। কোনো দিন মায়ের সামনে নস্যি নেননি। পা বাড়াতে গিয়ে ডাক শুনলেন, অমর। অমরনাথ পেছন ফিরলেন। মনোরমা বললেন, একটু কিশমিশ আনিস আজ। কিশমিশ? পায়েস হবে, মেয়ের জন্মদিনের কথা বাপের মনে থাকে না, ছেলে হলে তো ঠিকই মনে রাখতিস। মনোরমা মুখ ঘুরিয়ে নিলেন। হেসে ফেললেন অমরনাথ। কাল রাতে অঞ্জলি বলেছিল কিশমিশের কথা, মনোরমা মনে না করিয়ে দিলে নির্ঘাত একটা অনর্থ ঘটত আজ। বাড়ির সামনের মাঠে পা রাখলেন অমরনাথ। আজ রোদ উঠবে না। গাছপালাগুলো পর্যন্ত ভিজে ভিজে দেখাচ্ছে। ছাতি নেওয়ার দরকারও হবে না। বর্ষাকাল নয় তো, মেঘ যতই ঘোরাফেরা করুক চট করে আর বৃষ্টি নামবে না। আর নামলেও সেটা সন্ধ্যের পর। গত রাতে বাড়িতে ফেরার সময় ছাতা থাকতেও ভিজে গিয়েছিলেন খুব। গরম জলে পা ডুবিয়ে তবে সর্দিটা বাঁচানো গেল। মাঠের ওপারে আসাম রোড ধরে এই মেঘলা দিনেও লোক যাচ্ছে হাটে। মাঝে একটা হাট বাস বেরিয়ে গেল বোঝাই লোক নিয়ে। আকাশ ভেঙে না পড়লে সপ্তাহের একটি মাত্র হাট বারে কেতামবাজার জমে উঠবি। শীত পড়ার মুখে, লক্ষ্মী পুজো চলে গিয়েছে।
বড়বাবুর সামনে গেটের ভেতরে জানা বেঁধে অনন্ত কালী ঠাকুরের কাঠময় ঘর বেঁধেছে। আগে লোকটা ওই একটি ঠাকুর করত, এখন ৫-৫টা বাগানের কালির অর্ডার নিয়ে কর্মচারী দিয়ে করায়। তবে অন্য যেখানে যাই করুক, এই বাগানের ঠাকুরের রং আর চোখ অনন্ত করবেই নিজের হাতে। অমরনাথ দেখলেন বড়বাবুর কোয়ার্টার্সের তারের বেড়া ধরে শনিচর ধোপা খড়ের কাঠামোর দিকে অপলক তাকিয়ে আছে। চা বাগানের একমাত্র ধোপা। এই বাগানে চাকরি নেবার সময় থেকেই ওকে দেখেছেন। বাগান থেকেই ওকে থাকার জায়গা দেওয়া হয়েছে। ও অশক্ত হলে ওর ছেলে কাজ করবে, এটাই নিয়ম। কিন্তু সেই ছেলে মাত্র ২০ বছর বয়সে হঠাৎ সংসার ত্যাগ করেছে। ছেলেটাকে দেখেছেন তিনি। রবিবারের বিকেলে ইস্ত্রি করা কাপড় নিয়ে বাড়িতে আসত। সাদামাটা গোবেচারী বিহারীর যুবকটির মাথায় এমন মতলব ছিল তা তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। শনিচর এখন ভয় পাচ্ছে অশক্ত হয়ে পড়লে তাকে এই বাগান থেকে বিতাড়িত হতে হবে। চিন্তাটা মাঝে মাঝে তার নিজেরও হয়। দেশের বাড়িতে এখন কেউ নেই, কাকাদের সঙ্গে তো কোনোদিন সম্পর্ক নেই। মামার বাড়িতে যে মানুষ, তার সঙ্গে থাকবেই বা কেন? বিষয় সম্পত্তি যা ছিল বাবার নামে, তা একসময় কাকারা নিজেদের নামে আইনসম্মত করে নিয়েছে। দাদু মারা যাওয়ার পর মামারা খারাপ ব্যবহার করেনি, তবে তারা যে বাইরের লোক এটা ক্রমশ ব্যবহারে ফুটে উঠছিল। এখন এই চা বাগানের চাকরিটা ছাড়া তার কোনো সম্বল নেই। তবে সময় আছে হাতে। গঞ্জের ওপাশে সস্তা একটা জমি কিনে রেখেছেন। ১৬ বছর চাকরি আছে, একটু একটু করে গুছিয়ে নিতে হবে এখন থেকেই, এই আর কি। চাঁপা ফুলের গাছটার কাছে পৌঁছে উল্টো দিক থেকে শ্যামলকে আসতে দেখলেন তিনি। পাতিবাবু হরিদাস চ্যাটার্জির বড় ছেলে, ম্যাট্রিক পাশ করে বসে রয়েছে। ভালো ফুটবল খেলে। পাতিবাবু বড়বাবুকে ধরেছেন যাতে তিনি সাহেবকে বলে শ্যামলের চাকরির ব্যবস্থা করেন। ভদ্রলোক বোকামি করেছেন। অমরনাথ জানেন বড়বাবু তার শালার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কি আর করার। সাইকেল থামিয়ে শ্যামল দাঁড়িয়ে গেল। অমর কাকা, বাবা বলছিলেন আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। বাবা নিজেই যেতেন, কিন্তু তালুই মশাই আছেন তো, তাই যেতে পারছেন না। কি ব্যাপার তুমি জানো? ও আপনি বাবার কাছেই শুনবেন। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। চলো চলো তাহলে। অমরনাথ তার কথা বাড়ালেন না। সাইকেল নিয়ে শ্যামল পাশাপাশি হাঁটছিল। কোয়ার্টার্সগুলো বাঁ দিকে, ডান দিকে আসাম রোড। দুটিতে চোরা কাঁচা লেগে যাচ্ছে। শ্যামল বলল, কাল লঙ্কাপাড়া বাগানের সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন বড় সাহেব? হ্যাঁ, তোমার দাওয়া গোলে আমাদের বাগান তো সেমিফাইনালে উঠেছে বলে শুনলাম। সাহেব কিছু বলেছেন? কি ব্যাপারে? এই আমার গোল দেওয়ার ব্যাপারে। জানি না, আমার সঙ্গে তো কথা খুব কম হয়। অমরনাথ মনে মনে হাসলেন। একটা গোল দিয়ে এই ছোকরা ভাবছে চাকরি পেয়ে যাবে। বড় সাহেব গভীর জলের মাছ। তিনি জিজ্ঞেস করলেন, বাজার যাবে না? আমাদের বাজার খাওয়া দাওয়ার পর হয়। কেন? অমরনাথ অবাক হন। তখন দাম কমে যায় তো, তাই। অমরনাথ চুপ করে গেলেন। মালবাবুর পাশেই পাতিবাবুর কোয়ার্টার্স। বাগানের সরু গলিতে গলিতে টহল মেরে পাতি তোলানো হরিদাসদা। এই চা বাগানের সবচেয়ে প্রবীণ কর্মী। সামনের মাসে অবসর নেবার কথা ছিল। সাহেবকে অনেক ধরে টরে ১ বছরের এক্সটেনশন পেয়েছেন। অমরনাথ দেখলেন বাইরের বারান্দায় চেয়ার পেতে হরিদাসদা বসে গল্প করছেন তার বেয়াইয়ের সঙ্গে। জলপাইগুড়িতে গিয়ে বাড়ি ভাড়া করে মেয়ের বিয়ে দিয়েছেন। এখানকার নিমন্ত্রিতরা লরিতে চেপে জলপাইগুড়িতে গিয়ে সেই বিয়ের নেমন্তন্ন খেয়ে এসেছে। অমরনাথের শরীর ভালো না থাকায় তিনি আর যাননি। খরচ কমানোর জন্য এখানকার অনেকেই একটা বাহানা দেখিয়ে জলপাইগুড়িতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে দেয়। প্রায় এরকম হয়েই থাকে। হরিদাসদার যা অবস্থা, তাতে ওটা না করে উপায়ও ছিল না। এখানে বিয়ে দিতে ৮ গুণ মানুষকে খাওয়াতে হতো। তবে হ্যাঁ,
এই চা বাগানের প্রথম দিকের সন্ধিগুলো তার কাটত এই হরিদাস কোয়ার্টার্সে। পুরনো দিনের কলের গান আছে হরিদাসদার, কানাকেষ্ট, সাইগল, কানুনবালার রেকর্ড বাজাতেও সন্ধ্যের পরে। হরিদাসদা একসময় কলকাতায় ছিলেন, আলাউদ্দিন খাঁয়ের বাজনা শুনেছেন, শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ভালো ধারণা ছিল। ওর সঞ্চয় রেকর্ড আজকাল কেউ শোনে না। হরিদাস চ্যাটার্জিকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। রোগা ক্ষয়া, লম্বা চেহারা, গরমকালেও গেঞ্জির উপর সুতির চাদর জড়িয়ে রাখেন। কালী ঠাকুরের মূর্তিতে অনন্ত হাত দিতেই গায়ে আলোয়ান আসে। অমরনাথকে দেখে হরিদাসবাবু উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে। এসো অমরনাথ, চা খাবে তো? শ্যামল, যাও তো, মাকে বলো চা দিতে। না দাদা, এই মাত্র জলখাবার খেয়ে বেরুলাম। কি ব্যাপার বলুন? আরে বসো বসো, বাজারে যাচ্ছ কিন্তু বাজার তো বসেইনি। এই বারান্দায় বসে কটা হাটবাস এলো দেখে বুঝতে পারি বাজারের কি অবস্থা। এই বাদলায় বাজার বসতে সময় লাগবে, তুমি বসো। শ্যামল জিজ্ঞেস করল, তাহলে সত্যি আপনি চা খাবেন না অমর কাকা? অমরনাথ মাথা না নেড়ে বলল, তৃতীয় চেয়ারটিতে বসলেন। হরিদাসবাবু বললেন, সেবার আমার বেয়ার সঙ্গে তো তোমার আলাপ হয়েছিল। অমরনাথ নমস্কার করলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? আছি, বয়স হলে যেমন সবাই থাকে। ভদ্রলোক জবাব দিলেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই ব্যস্ত মানুষ, দুটো দোকানের ঝামেলা, মিউনিসিপ্যালিটির কাজ, কংগ্রেসই করেন তা তো জানোই। তবু গত রাতে এদিকে এসেছিলেন বলে আমার কাছে একটু থেকে গেলেন। এমনিতে জলপাইগুড়ির বাড়িতে ওকে ধরাই যায় না। ও সব ছেড়ে দিন, ভদ্রলোক হাসলেন। জলপাইগুড়ি শহরে পুরনো কংগ্রেসি বলতে তো আমরা কজন। লোকে জিজ্ঞাসা করে আমি কেন এমএলএ হলাম না। বিধানবাবু, অতুলবাবুরা তো আমাকে পছন্দই করেন। আমি বলি, ওসব করার জন্য তো খগেন দাশগুপ্ত মশাই আছেন, ওকে জেতাতে পারলেই আমরা জিতব। হরিদাসবাবুর বেয়াই চুরুট ধরালেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই বোধহয় একটু বেশি চুরুট খান। তা খাই, আমি তো বলে রেখেছি, চিতায় যখন তুলবে তখনও মুখে একটা চুরুট গুঁজে দিও। যেন বিরাট রসিকতা করেছেন এমন ভাবে হেসে উঠলেন ভদ্রলোক। অমরনাথ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হরিদাস দা, কিছু বললেন না তো? হরিদাসবাবু বললেন, বেয়াই মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। ওর ভাইয়ের একটি সুপুত্র আছে, এবার ম্যাট্রিক দেবে। ভাতৃবধূর ইচ্ছে, ছেলেটির বিয়ে দিয়ে ঘরে বালিকা বধূ আনবেন। ওকে আমি একবার দেখেছি, প্রকৃত সুদর্শন। বয়স কত হবে বেয়াই মশাই? ভদ্রলোক বললেন, কত হবে, সেদিন তো জন্মালো, ধরুন 17। হরিদাসবাবু আবার শুরু করলেন, যা বলছিলাম, ওদের কোনো দাবি দাওয়া নেই, শুধু মেয়েটি কি সুন্দরী হতে হবে, 10-12 বছর হলেই চলবে। শুনেই আমার মন পড়ল তোমার দীপার কথা। এই বাগানে ওর চেয়ে সুন্দরী মেয়ে তো আর কেউ নেই। অমরনাথ চমকে উঠলেন, সে কি, দীপা তো আজ 10-এ পড়ল, এই বয়সে বিয়ে দেবার কথা তো ভাবছি না। হরিদাস বাবুর বেয়াই বললেন, গরম দেশের মেয়েরা 12তেই যুবতী হয়ে যায়। আমার মায়ের বিয়ে হয়েছিল 7-এ, আমি হয়েছিলাম 13-তে। ওহো, আমার ভাইটিকে কিন্তু আবার কংগ্রেসি বলে ভাববেন না, সে কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা জমিয়েছে। পুত্র বলতে ওই একটি, আপনাকে শাঁখা সিঁদুর ছাড়া কিছুই দিতে হবে না। অমরনাথের বুকের পাঁজর যেন টনটন করে উঠল। ওইটুকুনি মেয়ের বিয়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও তো ভাবেননি। তাছাড়া কথাটা মুখ ফুটে বাড়িতে বলবেনই বা কি করে? অঞ্জলি শুনলে প্রচণ্ড রেগে যাবে। অমরনাথ দেখলেন দুটো মুখ তার দিকে জবাবের আশায় তাকিয়ে আছে। অমরনাথ বললেন, শুনলাম, কিন্তু হরিদাস দা, ইনি তো আমার মেয়েকে দেখেনি, দেখলে যে পছন্দ হবেই তারও তো কোনো মানে নেই। বিয়ামশাই বললেন, দেখেছি, একটু আগে ওই মাঠ দিয়ে একটি ছেলের সঙ্গে বাজারের দিকে গেল,
দেখলাম তো, দূর থেকে যা দেখলুম তাতেই চোখ জুড়িয়ে গিয়েছে। অমরনাথ হতভম্ব। দীপা আবার কোন ছেলের সঙ্গে বাজারের দিকে গেল? তিনি ভেবেছিলেন রান্নাঘরে বসে জল খাবার খাচ্ছে। একটি ছেলে মানে কোন ছেলে? অঞ্জলি যে রাগারাগি করে তা খুব ভুল করে না। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই সামনে রয়েছেন, তবু বলি, সুযোগ যখন পাচ্ছ তখন আর হাত ছাড়া করো না। মেয়ে বড় হলে সুপাত্র পাওয়া মুশকিল। তাছাড়া আমরা যা চাকরি করি তাতে ভালো পাত্র পেতে গেলে যে বরপণ দিতে হয় তা জোগাড় করতে পারবও না। অতি বড় সুন্দরীও সেই কারণে বর পায় না হে। অমরনাথ বললেন, আপনি নিশ্চয়ই সুপরামর্শই দিচ্ছেন। দেখি, ভেবে দেখি। বাড়িতে তো একটু আলোচনা করতে হবে, আলোচনা করি। তারপর হরিদাসবাবুর বেয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কিছুদিন আছেন নাকি? ভদ্রলোক দুটো মাথা নাড়ালেন, না না, আজই চলে যাব। তা আপনি ভেবে দেখুন, আজই যে জবাব দিতে হবে তা তো নয়। একটা কথা, উনি এত অবস্থাপন্ন, আর আমি চা বাগানের সামান্য কেরানি। বিয়ে থা সমান ঘরেই তো হওয়া উচিত। আমার মতো লোকের মেয়েকে কেন বউ করে নেবেন ওরা? না মশাই, আপনাকে নিয়ে পারা গেল না। আমাদের সমান ঘর হলে এরকম প্রস্তাব নিয়ে যেতে পারতাম। বড়লোক বাপ কি 10 বছরের মেয়ের বিয়ে দেবে? আমার ভাই চাইছে আপনাদের মতো পরিবার থেকে মেয়ে আনতে। রুচি আছে, শিক্ষা আছে, শুধু পয়সাটাই জানে। ভদ্রলোক চুরুটে টান দিতে থাকলেন। অমরনাথ উঠে দাঁড়ালেন। অর্থবান মানুষের পরিবারে দরিদ্র সংসারের মেয়েরা মানিয়ে নিতে পারে না তো সবসময়, তাই বলছিলাম আর কি। ভদ্রলোক বললেন, অর্থের সঙ্গে শিক্ষার যোগাযোগ যাদের নেই সেই পরিবারগুলোতে হয়তো তেমন হয়। এই যে এখানে হরিদাসবাবু রয়েছেন, ওর অবস্থা ভালো নয়। মেয়েটিও আহামরি সুন্দরী নয় জেনেও আমি আমার ঘরে নিয়েছি। কেন নিয়েছি জানেন? বড়লোকের মেয়ের কাছে আমরা শান্তি পাবো না, তাই। তাই বলি কি সে খুব কষ্টে আছে? কি হরিদাসবাবু, বলুন না। না না, এরা সেই প্রকৃতির মানুষই নয় অমরনাথ, হরিদাসবাবু জানিয়ে দিলেন। ঠিক আছে, ভেবে দেখি, বলে অমরনাথ মাঠে নামলেন। বুধুয়া দূরে দাঁড়িয়েছিল চুপচাপ। তাকে চলতে দেখে এসে সে এগিয়ে গেল। দীপার বিয়ে এই বয়সে তিনি কি সত্যি দিতে পারবেন? বুকের মধ্যে চাপটা রয়েই গেল। মেয়ের মুখ মনে হতেই তিনি মাথা নাড়লেন। না, পাত্র যতই লোভনীয় হোক, সম্ভব নয়। গাছের গুঁড়ি কেটে সিঁড়ি বানানো হয়েছে মাঠ থেকে তারের গেট পেরিয়ে আসাম রোডে নামতে। অমরনাথ ধুতি সামলে সেখানে পৌঁছে দেখলেন বুধুয়া একটা ডিমওয়ালাকে ধরেছে। কুলি লাইন থেকে সারা সপ্তাহের জমানো ডিম নিয়ে যাচ্ছে হাটে বেচতে। এখানে কিনলে কয়েক আনা সস্তা হয়। দাম দিয়ে তিনি ডিমওয়ালাকেই বললেন কোয়ার্টার্সে পৌঁছে দিতে। পিচের রাস্তার দুপাশে পাইকাররা বসে গেছে পাট বিক্রি করতে আসা রাজবংশী কৃষকদের মতো। দরাদরি কেনা পাট চলা যাচ্ছে সদরে। ডুডুয়া নদী থেকে মাছ ধরে মদেশিয়ারা আসছে হাটে ঝুড়ি ঝুলিয়ে। বেশিরভাগই ছোট মাছ। তাদের একজনকে দাঁড় করালেন অমরনাথ। কি আছে দেখাও। লোকটা দেখালো। বান আর পাথর ঠোকরা। কবে বান মাছ খেয়েছেন মনেই করতে পারলেন না অমরনাথ। ভালো করে রাঁধলে শুনেছেন মাংসের চেয়েও উপাদেয় হয়। 4 টাকা সের শুনে জ্যান্ত কিনা দেখতে চাইলেন। পেছন থেকে বুধুয়া জানালো, ওই মাছ নিয়ে গেলে মাইজি খুব রেগে যাবে। অন্যদিন 3.5 টাকায় বিক্রি হয়, তবু মাইজি নেয় না। বলে দেখলেই সাপের কথা মনে হয়। অন্যদিন মাছ কিনে অঞ্জলি। দুপুরের খাওয়ার পাট চুকলে ওরা বারান্দায় এসে বসে। দূরে আসাম রোড দিয়ে মাছ মারারা গেলে ডাকিয়ে এনে মাছ কেনে। অমরনাথ মত পরিবর্তন করলেন। হাটে এসে চালানি মাছ কেনাই ভালো। অমরনাথ এগোলেন। আগে হাট বসতো এই হাটতলাতেই, এখন চৌমাথা ছাড়িয়ে গিয়েছে। আসাম রোড দিয়ে গাড়ি যায় শামুকের মতো। 5-6টা বাগান থেকে মানুষ ঝেঁটিয়ে আসছে বাজার করতে। ভিড়ে ভিড়ে একাকার।
সপ্তাহের বাকি 6 দিন তো মাছিও বসে না। দোকান বলতে হাজারির মুদিখানা, মুখার্জিদের মণিহারি দোকান, একটা হাজামখানা, কয়েকটা সিগারেট বিড়ির দোকান, সাইকেল সারাইয়ের দোকান আর যাদবদের ভাটিখানা। এদের উপর ভরসা করে থাকতে হয় তাদের। হঠাৎ কানে তীব্র আর্তনাদ ভেসে এলো। একটানা কোকিয়েই যাচ্ছে শুয়োরটা। ডান দিকের মাঠের বুকে শুয়োর কাটা হচ্ছে। মদেশিয়াদের প্রিয় মাংস, সস্তাও, কিন্তু চিৎকারটা সহ্য করা যায় না। এই নিয়ে এককালে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু বিক্রি বন্ধ করা যায়নি। প্রথমে মাছ কিনলেন অমরনাথ, বরফ চাপা বড় রুই মাছ, যেটাকে একটু সতেজ মনে হলো তার। ওজন 300। কয়েকদিন চলবে। একবেলা মাছ খাওয়া হয়। বুধুয়াকে দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে। অঞ্জলির সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না বসাতে পারবে। বুধুয়া জানে ফিরে এসে কোথায় তাকে খুঁজতে হবে। হয় হাজারির মুদিখানা, নয় পেট্রোল পাম্পে তাকে পাওয়া যাবে। হাজারির দোকানের সামনে ভিড় বাঁচিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন তিনি। নস্যি নেন, কিন্তু মাঝে মধ্যে সিগারেটও চলে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভিড় দেখতে দেখতে তার মনে হলো, তাহলে দীপারও সম্বন্ধ এলো। এই সময় একটা স্টেশন ওয়াগন এসে থামলো সামনে। তেলিপাড়া চা বাগানের মালবাবু সুনীল সেন ওয়াগন থেকে নেমে তাকে দেখেই চিৎকার করে উঠলেন, যাক, একেই বলে বরাত! আপনাকে পেয়ে গেলাম, নইলে বাড়ি পর্যন্ত ডিঙিয়ে চৌমাথার দিকে চলেই গিয়েছিলাম। এখানে বাঁ দিকে কাটা কাপড়ের দোকান বসে। উল্টো দিকে বেতের ঝুড়ি থেকে আরম্ভ করে তামাক পাতা, সাবান, রঙিন ফিতে থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে পশারিরা বসে। ডাক্তারবাবুর ছেলে বিশু উবু হয়ে বসে কাপড়ের উপর ছড়ানো নানা রকমের বড়শি দেখছিল। ঠিক তার পাশে দাঁড়িয়ে অসহিষ্ণু গলায় দীপা বলল, এত দেখার কি আছে রে? পুঁটি পাথর ঠোকরার জন্য 6টা নিয়ে নে। বিশু বলল, তুই কেন মেয়ে হলি রে? মেয়েদের এত অধৈর্য হতে নেই। দীপা ঝাঁঝিয়ে উঠল, মা যদি ডেকে না পায় তাহলে দুপুরে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে যাবে। বিশু দোকানদারকে বলল, বান মাছ ধরার সুতো আর বড়শি দাও তো। দীপা বিরক্ত হলো, বান মাছ মা রাঁধবে না, আমার মা রাঁধবে। তোরা ঘটি, তাই ভালো জিনিস খাস না, বিশু বলল। বিশুর উপর খুব রাগ হয়ে গেল দীপার। কি ব্যাপার? অমরনাথের ভালো লাগলো দীপার বিয়ে ভাবনা থেকে কিছুক্ষণ মুক্তি পেল। আর ওদিকে তো বিশু আর দীপা মিলে মাছ ধরার জন্য যত রকমের ফায়দা ফন্দি করেই যাচ্ছে। পরশুদিন আপনাদের যে খেলাটা ছিল বানারহাট বাগানের সঙ্গে, সেটা ওরা আজ খেলতে চাইছে। একজন পার্টনারকে মঙ্গলবার পাওয়া যাবে না তো, তাই নিজেদের মধ্যে ব্যাপার, প্লিজ না বলবেন না। সুনীল সেন হাত ধরলেন, কিন্তু আমার পার্টনারকে তো বলতে হবে। ছুটির দিন বেরোতে ইচ্ছা করছিল না অমরনাথের। তেলিপাড়া ক্লাব অকশন ব্রিজ কম্পিটিশন করছে। এই বাগান থেকে 2টো টিম গিয়েছে। তার পার্টনার মেজো গুদামবাবু। ছোকরার একটা দোষ, ভুল হলেই বলে, আমি ভেবেছিলাম আপনার হাতে অমুক তাসটা আছে। যতবার বলেন, তোমার এই ভাবাভাবি ব্যাপারটা ছাড়ো, শুধু শুধরায় না। সুনীল সেন বললেন, ম্যানেজ করে নিন, নইলে কম্পিটিশন শেষ করতে পারবো না। আর ওদিকে তো দীপা বিশুর উপর খুব রাগ হয়ে তখন বড়শি দেখছে তো দেখছেই। আবার ঘটি বলে ঠোকাও হলো। ঠাকুমা বলে, বাঙালদের কোনো বাজ বিচার নেই। ঠিক বলে কিনা বোঝা যাচ্ছে না বিশুর বড়শি কেনার ধরন দেখে। সে আগ বাড়িয়ে বলল, ওই 8টা বড়শির কত দাম হবে? দোকানদার দেখে বলল, 1 টাকা দিদি। এ মা, এ কি বলে রে? এখান থেকে নিস না বিশু। দীপা এমন গলায় চিৎকার করে উঠল যে আশপাশের অনেকেই এদিকে তাকালো। বিশু শেষ পর্যন্ত অনেক ঘ্যানর ঘ্যানর করে দামটা 12 আনায় নামিয়ে আনলো। দুজনের সঞ্চয় ছিল 1 টাকা, তার 12 আনায় বেরিয়ে গেল। গত 4 রবিবারে বাবার কাছ থেকে দুজনে 2 আনা করে সংগ্রহ করেছে। কাগজে মুড়ে বড়শিগুলো পকেটে পুরে বিশু উঠে দাঁড়ালো।
এই, শনপাপড়ি খাবি? দীপা মাথা নাড়ল। শনপাপড়িওয়ালা এবারের হাটে আসেনি, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি চল। আর খাওয়া দাওয়ার পর বৃষ্টি নামলে আমি কিন্তু মাছ ধরতে যাব না। বেশ, তাহলে কদমা খাওয়া। ওই ওই ওখানে বসে আছে। বিশু আঙুল তুলে দেখালো। তুই কি পেটুক রে, কদমা খেলে পেটে কেঁচো হয় জানিস না? বিশু বলল, বাবা ঠিক বলে, মেয়েরা 1 নম্বরের কিপটে হয়। অতএব কদমাওয়ালার কাছে যেতেই হলো। দুজনের 4 আনা পয়সা বেঁচে আছে, বিশুর জন্য তার পুরোটাই খরচা হয়ে গেল। কদমাটাকে কামড় দিতে গিয়েই সে থমকে গেল। সেই ছেলেটা বালবাবুর বাড়িতে এসেছে। সে চাপা গলায় বিশুকে বলল, হ্যাঁ বিশু, সেই ছেলেটা। বিশু বিরক্ত গলায় জানতে চাইল, কোন ছেলেটা? আকে, যে আমাকে আজ সকালে সুচিত্রা সেন বলেছিল। বিশু সঙ্গে সঙ্গে চারপাশ ঘুরে দেখতে চাইল ছেলেটাকে। যার কথা হচ্ছিল সে হাটে এসেছে ফুল বাবু সেজে, মাথায় টেরি বানিয়েছে, খানিকটা দূরে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে রয়েছে। দীপার খুব রাগ হয়ে গেল। আজ সকালে ছেলেটার মুখে কথাটা শোনা মাত্র সে উঠে দাঁড়িয়েছিল, ফ্রকের প্রান্ত উঁচু করে ফুল তুলে রাখছিল। হাঁটু দেখা যাচ্ছে বুঝতে পেরে ফুলগুলো ফেলে দিয়ে ফ্রক নামিয়ে গম্ভীরভাবে বাড়ির দিকে পা বাড়িয়েছিল। সদর দরজা বন্ধ। তারের বেড়া পেরোনো বাইরে থেকে আসা ওই ছেলেটির সামনে অশোভন বলে পাশের গলির পথ ধরেছিল। ফুলগুলো আলা হলো না, খুব কষ্ট হয়েছিল তার। এখন রাগ হলো। সে হাত বাড়িয়ে ডাকলো ছেলেটাকে। ছেলেটা বেশ খুশি মুখে এগিয়ে এলো। কি ব্যাপার? কি দেখছেন এদিকে? চেঁচিয়ে বলল দীপা। সঙ্গে সঙ্গে বিশু জোরে দিল, আপনি ওকে সুচিত্রা সেন বলেছেন কেন? ছেলেটি ভ্যাবাচেকা খেয়ে গেল। দীপা বলল, আবার যদি দেখি আপনি কাছে এসেছেন, তাহলে তাহলে রতন কাকুকে বলে দেব। কথাগুলো শেষ করে সে হাঁটা শুরু করল। বিশু তার সঙ্গ ধরে কয়েক পা হেঁটে বলল, উরি ভাস, তুই কি রাগী লোকের মতো কথা বললি রে? দীপা অহংকারী মুখে আকাশ দেখল। এই ভঙ্গিতে কথা বলতে পারবে কোনো দিন কেন, আজ সকালেই ভাবতে পারিনি। এখন খুব ভালো লাগছে। খোকন বিশুও তো ছেলে, কিন্তু ওই ছেলেটার মতো বদ চাহনি তো নেই। আচ্ছা, বদ কেন মনে হলো? একটা খটকা লাগলো তার। কথাটা কাকে জিজ্ঞাসা করা যায়? সে বিশুকেই প্রশ্ন করল, ছেলেটার তাকানো দেখেছিস? বিশু মাথা নাড়ল। উত্তম কুমারের মতো। উত্তম কুমার? তুই উত্তম কুমারকে দেখেছিস? পত্রিকায় মা পড়ে, তাতে উত্তম কুমারের ছবি আছে। যাই বলিস বাপু, ছেলেটা বদ, আমার একটুও ভালো লাগেনি। দীপা এমন গলায় কথা বলল যে বিশু অবাক হয়ে তাকিয়ে রইল হাঁটার সময়। দীপা সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, এই, তুই আমার দিকে অমন করে দেখছিস কেন? তুই কেমন বড়দের মতো কথা বললি? মানে? আমার সোনা মাসিকে দেখেছিস তো, জলপাইগুড়িতে কলেজে পড়ে। একদিন আমার সামনে এক বন্ধুকে বলছিল ঠিক ওইভাবে। দীপার শরীরটা কেমন করে উঠল কথাগুলো শুনে। সে কি বড় হয়ে যাচ্ছে? সে গম্ভীর গলায় বলল, আমি তো বড় হচ্ছি। বিশু বলল, ছাই, শাড়ি না পরলে মেয়েরা বড় হয় না। এই সময় সত্যসাধন বাবুর সঙ্গে দেখা হলো তাদের। সত্যসাধন বাবু তাদের ক্লাস টিচার। ময়লা একটা চটের থলি নিয়ে বাজারে এসেছেন। দেখতে পেয়েই ডাকলেন, ও দীপা, তোমাগো বাড়িতে জাম্বুরার গাছ আছে না? দীপা মাথা নাড়ল। আছে। সত্যসাধনবাবু খুশি হলেন। চলো একবার তোমাদের ওখানে যাব। মাস্টার মশাইয়ের সঙ্গে হাঁটতে একদম ইচ্ছা করছিল না দীপার। বিশুটা তাল বুঝে পিছিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে মাস্টার মশাই বললেন, অঙ্ক করতেছ তো রোজ? অন্য সব সাবজেক্টে চিন্তা নাই, অঙ্কটাই তোমার গুলমাল। হাফ ইয়ারলিতে কত পাইছিলা? 40। ভেরি ব্যাড, মিনিমাম 90 পাওয়া উচিত। তোমার বাপের লগে কথা বলা দরকার। আপদ মনে কথা বলতে বলতে হাঁটছিলেন সত্যসাধন বাবু। দীপা ঘাড় ঘুরিয়ে দেখল বিশু আরও পিছিয়ে পড়েছে।
অঙ্কে 35 পেয়েছে। হাজারির দোকানের সামনে এসে দীপা মুশকিলে পড়ে গেল। বাড়িতে যেতে হলে অমরনাথকে দেখা দিতেই হবে। হাটে আসার জন্য কৈফিয়ত চাইতে পারেন এখানেই। কিন্তু কিছু করার আগেই সত্যসাধনবাবু বলে উঠলেন, নমস্কার অমরনাথ বাবু, আছেন কেমন? অমরনাথ বুধুয়ার জন্য অপেক্ষা করছিলেন, বললেন, এই একরকম। সঙ্গে সঙ্গে মেয়ের দিকে নজর গেল তাঁর। সত্যসাধন বললেন, দীপাকে কইলাম আপনার বাড়ি যাব। এ মেয়ে সব বিষয়ে ব্রিলিয়ান্ট, অনলি অঙ্কে একটু কম পায়। যদি ওই সাবজেক্টটা ইমপ্রুভ করন যায় তাহলে আর দেখতে হইব না। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাইতে হলে এখন থেকেই কিন্তু তৈরিকরণ দরকার। কিছু একটা করেন। অমরনাথ বললেন, ভালো প্রাইভেট টিউটর পাচ্ছি না, মায়ের কাছেই পড়ে তো। অন্যান্য বিষয়ে দীপা ভালো, এই কথা সত্যসাধনবাবু বলায় খুব খুশি হলেন তিনি। সত্যসাধনবাবুকে চিন্তিত দেখাচ্ছে সেটা লক্ষ্য করে অমরনাথ বললেন, আপনি তো অনেক টিউশনই করেন, সময় পাবেন কি? দেখেন, ভালো স্টুডেন্ট পাইলে টাইম করা অসুবিধা না। তাহলে কবে কথা বলবো? বিকালে বাড়ি থাকবেন? না, তেলিপাড়ায় যেতে হবে। আগামীকাল যদি আসেন তাহলে ভালো হয়। ঠিক আছে, সে কথাই থাকলো। চলো দীপা। শান্ত মেয়ের মতো দাঁড়িয়েছিল দীপা। এবার জিজ্ঞেস করল, বাবা, তোমার মাছ কেনা হয়ে গিয়েছে? তোপসে মাছ উঠেছে আজ? অমরনাথ বললেন, দেখিনি। যাও, বাড়িতে যাও। রান্নাঘরের বারান্দায় বাজারের স্তূপ। অঞ্জলি তাই নিয়ে ব্যতিব্যস্ত। বুধুয়া মনোরমার বাজার আলাদা ব্যাগে এনে দিয়ে গেছে। অঞ্জলি শাশুড়িকে বলল, দেখুন মা, আপনার ছেলের কাণ্ড। কাল রাত্রে আমি বললাম বেরুবার সময় আপনিও মনে করিয়ে দিলেন, তবু এখনো কিশমিশ কিনে পাঠায়নি। আর এই হাঁদা গলঙ্গারামকে প্রতিবার বলে দেই বিচিওয়ালা বেগুন আনবি না, তবু কাঁড়ি কাঁড়ি আনবেই। বুধুয়া একটা বেগুন তুলে বলল, बाहर से देखने तो अच्छा ही लगता है, और बाबू तो मेरा बात सुनता ही नहीं। आज बान माछ किन्ने मांगता था। ওটা আনলে তুমি তোমার বাবুকে রেঁধে খাওয়াতে। অঞ্জলি বলল, এখানে বসে না থেকে বাজারে যাও, বাবুকে বলো কিশমিশ আনতে। বুধুয়া ছুটল। মনোরমা বললেন, দুপুরে খাওয়ার পর মরা আঁচে পায়েস বসিয়ে দিও বৌমা। অঞ্জলি বলল, আপনি পায়েস রাঁধলে আপনার ছেলের বেশি পছন্দ হয়। না, ছেলে মেয়ের জন্মদিনে মাকেই পায়েস রাখতে হয়। তা সে কোথায়? কোনো রকমে কয়েকটা লুকিয়ে মুখে গুজে কোথায় গেল কে জানে। রবিবারে তো বই নিয়েও বসে না। এবার থেকে মেয়ের রাশ ধরো, রান্না বান্না শেখাও। অঞ্জলি কিছু বলল না। বড় কাঁঠাল গাছে একটা ঘুঘু গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে। মনোরমা আচারের বয়ামগুলো রোদে দিয়েছিলেন। কাকের ভয়ে মুখ খোলেননি একটারও। অঞ্জলি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ও কি করছেন মা? আচার রোদ পাবে কি করে? আকাশ জুড়ে তো মেঘ। বলা যায় না, উঠতেও তো পারে। মনোরমা ভুলটা স্বীকার করলেন না। তারপর বললেন, এবার দীপাকে একটু করে আটকে রাখো ঘরে। ছেলেদের সঙ্গে মেশে এটা ঠিক নয়। অঞ্জলি তরকারির ঝুড়িটা রান্নাঘরে নিয়ে যাওয়ার মুখে বলল, কটা দিনই তো মা, সারা জীবন তো ঘরে বন্দি হয়েই কাটাবে। মনোরমা অবাক হয়ে বললেন, সে কি, তুমি তো কাল সন্ধেবেলায় এই নিয়ে রাগারাগি করছিলে। তোমাদের আমি বুঝতে পারি না বাবা। কথা শেষ করা মাত্রই তিনি দীপাকে দেখতে গেলেন। পাশের দরজা দিয়ে ঢুকছে। মনোরমা বললেন, এই যে এলেন তিনি রাজ্য জয় করে। চেহারা দেখো, একদম শাকচুন্নি হয়ে এসেছে। দীপা দ্রুত ঠোঁটে আঙুলে চাপ দিল। শাশুড়ির গলা শুনতে পেয়েছিল অঞ্জলি, তাই রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, এই, কোথায় গিয়েছিলি? দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। দীপা অঞ্জলির কথা কানে তুলল না। এক দৌড়ে মনোরমার কাছে পৌঁছে নিচু গলায় কিছু বলতে তিনি ঘোমটা টানলেন। উমা, তাই নাকি? অ বৌমা, তাড়াতাড়ি এসো। মাস্টার মশাই এসে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। অঞ্জলি হলুদ হাতে বেরিয়ে এলো। মাস্টার মশাই? কোন মাস্টার মশাই?
সত্য সাধন বাবু, আমি তো এতক্ষণ তার কাছে ছিলাম। গম্ভীর গলায় দীপা বলার চেষ্টা করল, কিন্তু সাহস করতে পারল না বলতে। তারপর আবারও বলল, সত্য সাধন বাবু, আমি তো এতক্ষণ তার কাছেই ছিলাম। ও, তা বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? বাইরের ঘরে বসা। অঞ্জলি ব্যস্ত হলো। উনি বসবেন না, ভেতরে আসবেন না বলে মেয়ে দৌড়ে বেরিয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে সত্যসাধন বাবুকে নিয়ে ফিরে এলো। সত্যসাধন মহিলাদের নমস্কার করলেন। পরিবারের হুকুম, তাই আইলাম আপনাগো বাড়িতে। জাম্বুরা দরকার একখান। অঞ্জলি বলল, জাম্বুরা? ওহো, কিন্তু আমাদের বাড়িতে তো বাতাবি লেবু নেই। সে কি দীপা, তুমি কইলা না তোমাগো বাড়িতে জাম্বুরা গাছ আছে? হ্যাঁ, ওই তো। দীপা হাত তুলে একটি যৌবনে পড়া বাতাবি লেবুর গাছ দেখিয়ে দিল। নিজের ভুলটা বুঝতে পারলেন সত্যসাধন। তাই কও, আমারই ভুল হইছে। আপনাগো মাইয়া রসিকতা বোধ প্রবল। আমি ফল কই নাই, গাছ কইছিলাম। সে ঠিকই কইছে। রিয়েল ইন্টেলিজেন্ট গার্ল। আদর করে দীপার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। অঞ্জলি লজ্জিত হলেন। না না, আপনার মতো মানুষের সঙ্গে রসিকতা করা তো অন্যায়। হাত তুলে নিষেধ করলেন সত্যসাধন। আরে না না, আমি কিছু মনে করি নাই। হঠাৎ দীপা বলল, আপনি বসুন, আমি এখনই বাতাবি লেবু এনে দিচ্ছি। খোকনদের বাড়িতে এত বাতাবি লেবু আছে। বলে ছুটে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। অঞ্জলি জিজ্ঞেস করল, কি হলো? দীপা বলল, দিনের বেলায় খোকনের ঠাকুমা আসেন না না? অঞ্জলি স্থান কালপাত্র ভুলে হেসে ফেললেন। মনোরমা পর্যন্ত লজ্জিত। সত্যসাধন কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞেস করাতে তিনি বিষয়টি ব্যাখ্যা করলেন। খোকনদের গাছে উঠতে হলো না, ওর মা রান্নাঘরে রাখা দুটো বাতাবি লেবু দীপাকে দিয়ে দিলেন। সে দুটো নিয়ে বাড়িতে ফিরে সে সত্যসাধন বাবুকে দিল। সত্যসাধন বাবু বললেন, শোনো খুকি, ভূত পেতনি দৈত্য দানব বইল্লা কিছু নাই। এসবই মানুষের কল্পনা। আসল কথা হইল, আমাদের সামনে যেসব মানুষ ঘুইরা বেড়ায় তারাই কেউ কেউ ভূত পেতনি হইয়া যায় সময় সময়। এখন বোঝবা না এসব, কিন্তু কখনো কল্পনার ভয় পাইবা না। মহিলাদের নমস্কার করে সত্যসাধন বাবু বিদায় নিলেন। অঞ্জলি বলল, যাও, ভূতের মতো দাঁড়িয়ে থেকো না, স্নান করে আমাকে উদ্ধার করো। দীপা ফিক করে হেসে ফেলল। মা, আমি ভূত হব কি করে? মেয়েরা কি ভূত হয়? অঞ্জলি নিজের হেসে ফেলার কারণে লজ্জিত ছিল। মেয়ের এই কথা শুনে মুহূর্তেই রান্নাঘরে ঢুকে গেল। এতক্ষণ পড়ছিলাম সমরেশ মজুমদারের জনপ্রিয় উপন্যাস সাতকাহনের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।